আমাদের দেশের স্বাধীনতা এবং সংবিধান বিরোধী একটা শক্তি দেশের ক্ষমতাকে কবজা করে আছে। তারা এই দেশে তাদের তথাকথিত হিন্দু রাষ্ট্র তথা আমাদের দেশের যে স্বাধীনতার সংগ্রামের যে আদর্শ, আমাদের সংবিধানের যে লক্ষ্য, তার পরিপন্থী এরকম একটা সমাজ, যা একদিক থেকে এই দেশের যারা শোষিত অংশের মানুষ, যারা পশ্চাৎপদ অংশের মানুষ, তাদের অধিকারের কথা বলে না, যারা স্বাধীনতার যে মূল অর্জন গণতন্ত্রের কথা বলে না, ধর্মনিরপেক্ষের কথা বলে না, এই শক্তি এখন দেশের ক্ষমতায়। তার বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক শক্তি, এই শক্তিকে কীভাবে উৎখাত করতে পারি তার লড়াই। তো আজকের এই দিনে আমরা শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন বা আমাদের সেই দিবসটাকে স্মরণ করা না, আগামী দিন এদেশের আপামর জনগণকে নিয়ে কীভাবে একদিক থেকে এই গণতন্ত্র পুনরুদ্ধার করব, শোষণ থেকে দেশ জাতিকে আমরা বাঁচাবো, এবং আমাদের দেশেও যে সমাজতন্ত্র কায়েম করার জন্য যে লক্ষ্য নিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, এটা এগিয়ে নিয়ে যাব, সেই শপথ আমরা আজকে গ্রহণ করছি। এবং আমরা এখানে এই কৈলাসহরে আমাদের ঊনকোটি জেলা অফিসে মিলিত হয়ে আজকে আমাদের এই দিবস উদযাপন আমরা করছি। নমস্কার, আমরা গত বছর থেকে খোয়াইয়ের সুভাষ পার্ক স্থিত টিকে রোডে আমরা ঐক্যতান সার্বজনীন সেবা পূজা কমিটি আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপনারা অনেকেই জানেন, এই সেবা পূজাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে থাকি। এবছরও তার অন্যথা হচ্ছে না। জাঁকজমকপূর্ণভাবে খোয়াইয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এবছরও মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপামর খোয়াইবাসীর সমেত রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, পুজোর দিনগুলিতে আমাদের পুজো মণ্ডপে আসুন এবং যে সামাজিক কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলিতে আপনারা আমাদের অংশগ্রহণ করুন। পাশাপাশি আমরা বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও করছি। তো আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং দীপাবলির আবারও সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঐক্যতান সার্বজনীন সেবা পূজা কমিটির তরফ থেকে। এবং শেষে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমরা সমাজের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে, আমরা সাংবাদিকরা রয়েছে এবং পাশাপাশি এখানকার যারা বুদ্ধিজীবীরা রয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, এখানে ব্যবসায়িকরা রয়েছে, সর্বস্তরের মানুষ মিলে কিন্তু আমরা এখানে সেবামায়ের আরাধনায় ব্রতী হই। আপনাদের সবার আগমন নিয়ে নমস্কার। নমস্কার, আমরা গত বছর থেকে খোয়াইয়ের সুভাষ পার্ক স্থিত টিকে রোডে আমরা ঐক্যতান সার্বজনীন সেবা পূজা কমিটি আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপনারা অনেকেই জানেন, এই সেবা পূজাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের
সামাজিক কর্মসূচিও করে থাকি। এবছরও তার অন্যথা হচ্ছে না। জাঁকজমকপূর্ণভাবে খোয়াইয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এবছরও মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপামর খোয়াইবাসীর সমেত রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন পুজোর দিনগুলিতে আমাদের পুজো মণ্ডপে আসুন এবং যে সামাজিক কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলিতে আপনারা আমাদের অংশগ্রহণ করুন। পাশাপাশি আমরা বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও করছি। তো আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং দীপাবলির আবারও সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঐক্যতান সার্বজনীন সমাপূজা কমিটির তরফ থেকে। এবং শেষে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমরা সমাজের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে, আমরা সাংবাদিকরা রয়েছে এবং পাশাপাশি এখানকার যারা বুদ্ধিজীবীরা রয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, এখানে ব্যবসায়িকরা রয়েছে, সর্বস্তরের মানুষ মিলে কিন্তু আমরা এখানে সমামায়ের আরাধনায় ব্রতী হই। আপনাদের সবার আমন্ত্রণ রইল। নমস্কার। শুন নমস্কার। আমরা গত বছর থেকে খোয়াইয়ের সুভাষ পার্ক স্থিত টিকে রোডে আমরা ঐক্যতান সার্বজনীন শ্যামাপূজা কমিটি আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপনারা অনেকেই জানেন এই শ্যামাপূজাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও করে থাকি। এবছরও তার অন্যথা হচ্ছে না। জাঁকজমকপূর্ণভাবে খোয়াইয়ের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এবছরও মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আপামর খোয়াইবাসীর সমেত রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন পুজোর দিনগুলিতে আমাদের পুজো মণ্ডপে আসুন এবং যে সামাজিক কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলিতে আপনারা আমাদের অংশগ্রহণ করুন। পাশাপাশি আমরা বিভিন্ন বস্ত্রদান থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিও করছি। তো আপনাদের সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং দীপাবলির আবারও সবাইকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঐক্যতান সার্বজনীন সমাপূজা কমিটির তরফ থেকে। এবং শেষে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আমরা সমাজের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রয়েছে, আমরা সাংবাদিকরা রয়েছে এবং পাশাপাশি এখানকার যারা বুদ্ধিজীবীরা রয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, এখানে ব্যবসায়িকরা রয়েছে, সর্বস্তরের মানুষ মিলে কিন্তু আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 105 বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল। ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে, বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন, তাদেরকে
কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 106তম প্রতিষ্ঠা দিবস পালন করছি, তখন আমাদের দেশকে যারা শাসন করছেন, যারা রাজ্যে শাসন করছেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আজকে কেউ কেউ দেশপ্রেমী সাজার চেষ্টা করছেন, তারা কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। এবং বিভিন্ন সময়ে ব্রিটিশদের সাহায্য করার জন্যে আরএসএসের নেতারা তাদের কর্মীদের নির্দেশ দিতেন। আমরা একজন লোকও খুঁজে পাই না যারা স্বাধীনতা সংগ্রামে ধারাবাহিকভাবে আরএসএসের লোক কেউ অংশগ্রহণ করেছেন, এরকম একজন লোক আমরা খুঁজে পাই না। সাভারকারের নাম তারা কখনো কখনো বলেন, কিন্তু আমরা জানি যখন আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীরা প্রচণ্ড কষ্টের মধ্যে সেখানে ওই অন্ধ কুঠুরির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন, সেই সময়ে ওই সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে এসে ব্রিটিশদের পরবর্তী সময় সাহায্য করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি বিগত দিনে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে, আজকেও নয়া ফেসিবাদ কায়েম করার জন্য আমাদের দেশে যারা কাজ করছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে। আমাদের দেশের শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন, তিনি ছাত্র হতে পারেন, যুব হতে পারেন, শ্রমিক হতে পারেন, কৃষক হতে পারেন, সমাজের দুর্বল অংশের মানুষ হতে পারেন, তাদের সকলের মুক্তির জন্যে আমাদের দেশে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে এবং পরবর্তী সময়ে সারা দুনিয়াব্যাপী সাম্যবাদ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই জারি থাকবে। এটাই হচ্ছে আজকে 106তম প্রতিষ্ঠা দিবসে আমাদের পার্টির আওয়াজ। রাশিয়া পাঁচখণ্ডের প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। আমরা প্রত্যেক বছর এই প্রতিষ্ঠা জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 শ্রমিকের রক্ত পতাকা লাল সালাম লাল সালাম লাল সালাম রক্ত পতাকা লাল সালাম ভারতের কমিউনিস্ট পার্টি 106তম ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 105 বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল। ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে, বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন, তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি
জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 106তম প্রতিষ্ঠা দিবস পালন করছি, তখন আমাদের দেশকে যারা শাসন করছেন, যারা রাজ্যে শাসন করছেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আজকে কেউ কেউ দেশপ্রেমী সাজার চেষ্টা করছেন, তারা কেউ কেউ বলার চেষ্টা করছেন তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধাচরণ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস, এবং বিভিন্ন সময়ে ব্রিটিশদের সাহায্য করার জন্যে আরএসএসের নেতারা তাদের কর্মীদের নির্দেশ দিতেন। আমরা একজন লোকও খুঁজে পাই না যারা স্বাধীনতা সংগ্রামে ধারাবাহিকভাবে আরএসএসের লোক কেউ অংশগ্রহণ করেছেন, এরকম একজন লোক আমরা খুঁজে পাই না। সাভারকারের নাম তারা কখনো কখনো বলেন, কিন্তু আমরা জানি যখন আন্দামান সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীরা প্রচণ্ড কষ্টের মধ্যে সেখানে ওই অন্ধ কুঠুরির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন, সেই সময়ে ওই সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে এসে ব্রিটিশদের পরবর্তী সময় সাহায্য করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি বিগত দিনে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে, আজকেও নয়া ফেসিবাদ কায়েম করার জন্য আমাদের দেশে যারা কাজ করছে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে। আমাদের দেশের শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন, তিনি ছাত্র হতে পারেন, যুব হতে পারেন, শ্রমিক হতে পারেন, কৃষক হতে পারেন, সমাজের দুর্বল অংশের মানুষ হতে পারেন, তাদের সকলের মুক্তির জন্যে আমাদের দেশে একটা শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে এবং পরবর্তী সময়ে সারা দুনিয়াব্যাপী সাম্যবাদ গড়ার লক্ষ্যে আমাদের লড়াই জারি থাকবে। এটাই হচ্ছে আজকে 106তম প্রতিষ্ঠা দিবসে আমাদের পার্টির আওয়াজ। ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাশিয়া তাসখণ্ডে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। আমরা প্রত্যেক বছর এই প্রতিষ্ঠা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিকের রক্ত পতাকা লাল সালাম লাল সালাম লাল সালাম, রক্ত পতাকা লাল সালাম লাল। ভারতের কমিউনিস্ট পার্টি 106তম ভারতের কমিউনিস্ট পার্টির 106তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 105 বছর আগে আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচার আক্রমণে নিষ্পেষিত হচ্ছিলেন, তাদের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মুক্তির লক্ষ্যে আমাদের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। 1920 সালে কমিউনিস্ট পার্টির জন্মের পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তার ফলে সবচাইতে কঠিন সাজা যাদের দেওয়া হতো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সেই জায়গাটা হচ্ছে আন্দামান সেলুলার জেল। ভারতবর্ষে যারা কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষে যারা মানুষের জন্য কাজ করছিলেন সেই সময়টাতে, বিভিন্ন মতের অন্যান্য দলের লোকেরাও সেখানে আছেন, তাদেরকে কঠিন সাজা দেবার জন্য অনেককেই আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। পরবর্তী সময়ে আমরা দেখেছি দেশ স্বাধীন হবার পর কমিউনিস্টদের বিরুদ্ধে আক্রমণ নামিয়ে আনা হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি জনগণকে সংগঠিত করে এগিয়ে যাবার চেষ্টা করছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা 106তম প্রতিষ্ঠা দিবস পালন করছি, তখন আমাদের দেশকে যারা শাসন করছেন, যারা রাজ্যে শাসন করছেন, ভারতীয় জনতা পার্টি এবং তাদের যারা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে
আজকে আমরা টাউন বর্দালি মণ্ডলের মাস্টারপাড়া এলাকায় 42 নম্বর এবং 87 নং আমাদের রেশন শপে আমরা এসেছি। আমরা প্রতি ইয়েতেই দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিজিটাল ইন্ডিয়ার উনি প্রয়াস করছেন। সেক্ষেত্রে আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং আজকে যে পিভিসি কার্ড দেওয়া হয়েছে সেটা আমরা এই দুটি রেশন শপেও আমরা আজকে শুরু করলাম। অন্যান্য রেশন শপেও আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন, সকলে আনন্দ উৎসবের সহিত যেগুলি আমরা বিলি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরাও আমরা করার সকলে প্রয়াস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এই পূজাকে কেন্দ্র করে আমাদেরকে অনেক ফ্রি দিয়েছেন, যেগুলি অনেক আমাদের ভোক্তারা লাভবান হয়েছেন। এখানেও স্থানীয়দের ভিতরে আমাদের সাথে রয়েছেন আমাদের রেশন ডিলারের যিনি মালিক, ওনারা রয়েছেন আমাদের ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ রাহুল শাহ মহোদয়, রয়েছেন আমাদের তিনজন আমাদের বুথ সভাপতি এবং এখানে রয়েছেন আমাদের ভোক্তারা। সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আগাম দীপাবলির, এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই কামনা করছি। না যাই বাগানে বেরিয়ে না 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 পাঞ্চেরও নয় চিপ বয়স আমি তো স্ক্যান করবো এটা হ্যাঁ হ্যাঁ এটা সে আছে না চিঠি আগে দিয়ে দে আচ্ছা আজকে আমরা টাউন বর্দালি মণ্ডলের মাস্টারপাড়া এলাকায় 42 নম্বর এবং 87 নং আমাদের রেশন শপে আমরা এসেছি। আমরা প্রতি ইয়েতেই দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিজিটাল ইন্ডিয়ার উনি প্রয়াস করছেন। সেক্ষেত্রে আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং আজকে যে পিভিসি কার্ড দেওয়া হয়েছে সেটা আমরা এই দুটি রেশন শপেও আমরা আজকে শুরু করলাম। অন্যান্য রেশন শপেও আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন, সকলে আনন্দ উৎসবের সহিত যেগুলি আমরা বিলি করছি এবং আগামী দিনে এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে সাথে ডিজিটাল ত্রিপুরাও আমরা করার সকলে প্রয়াস করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এই পূজাকে কেন্দ্র করে আমাদেরকে অনেক ফ্রি দিয়েছেন, যেগুলি অনেক আমাদের ভোক্তারা লাভবান হয়েছেন। এখানেও স্থানীয়দের ভিতরে আমাদের সাথে রয়েছেন আমাদের রেশন ডিলারের
যিনি মালিক ওনারা রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ রাহুল শাহ মহোদয়, রয়েছেন আমাদের তিনজন আমাদের বুথ সভাপতি, এবং এখানে রয়েছেন আমাদের ভোক্তারা। সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আগাম দীপাবলির, এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই কামনা করছি। দিবা না পয়সা দিবা টাকা দিবা নিয়ে যাবে না দেব গানে বেরিয়ে না 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 পাঞ্চের ইয়ে আছে চিপ বয়স আমি তো স্ক্যান করবো ইয়ে হ্যাঁ এটা সে আছে না চিঠিটা আগে দিয়ে কোনোদিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে, আমাদের জনজাতিদের ভবিষ্যৎ, আগামী দিন এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ আমাদের হবে। কারণ অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুল এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরও যাবে, খেলাধুলা, কালচার সব দিক দিয়ে। তাই আগামী দিন আমাদের রাজ্যের খুব ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে আমাদের জনজাতিদের জন্য। नमस्कार, खुनुम खाजो तनु। अत्यंत हर्ष का विषय है कि ত্রিপুরা সরকার চেয়েছে আমাদের জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জনজাতিদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য সারা ভারতবর্ষের মধ্যে এই একলব্য স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যাওয়া যায় না। জাতির মেরুদণ্ড শিক্ষা। তার জন্য আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজির নেতৃত্বে আমাদের জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে জনজাতিরা যদি এগিয়ে না যায় শিক্ষা দীক্ষার মধ্যে, ত্রিপুরা রাজ্য কোনোদিন ডেভেলপমেন্ট হবে না, বিকশিত ত্রিপুরা হবে না, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল 21টা স্কুল আমাদের আগামী দিন চালু হবে, পথ চলা শুরু করবে। আর 5-6 মাসের মধ্যে আরও 6টা স্কুল চালু হবে। বর্তমানে এখন 12টা স্কুল চালু হয়েছে, আরও 6টা স্কুল চালু হবে। আগামী দিন টোটাল 21টা স্কুল। 21টার পরেও আমাদের রাজ্যের মধ্যে আরও অনেক ব্লকে বাকি রয়ে গেছে, এইগুলিও আমরা কাভারেজ করব। আমাদের ছেলেমেয়েরা যেভাবে এখন এগিয়ে যাচ্ছে, একলব্য স্কুল অত্যন্ত ভালো স্কুল। যারা এখন টিচার এসেছেন সবাই ভালো ভালো টিচার এসেছেন আমাদের এই রাজ্যের মধ্যে। আগামী দিন এই ছেলেমেয়েরা ভবিষ্যৎ হবে, ভালো রেজাল্ট করছে। আমরা এই ফলটা কমসে কম 10 বছরের পরে আমাদের এই ছেলেমেয়েরার ফল আমরা পাবো। যারা আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় কোন, কালচারেই কোন, শিক্ষা দিকেই কোন, সব দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন এই ছেলেমেয়েরা কেউ বা ডক্টর হবে, কেউ বা ইঞ্জিনিয়ার হবে, কেউ বা TCS অফিসার হবে, কেউ বা IPS অফিসার হবে, বড় বড় অফিসার হবে।
আজকে আমাদের জন্য খুবই অত্যন্ত খুশির খবর এইগুলি। আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে, আমাদের যারা প্রিন্সিপালগণ, টিচারগণ অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেমেয়েদেরকে দেখাশোনা করছেন। আগামী দিন যথেষ্ট আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে, তার জন্য আরও আমরা এই একলব্য স্কুলের সুবিধা কীভাবে দেওয়া যায়, আমি ম্যাডামের সঙ্গে সবসময় আলোচনা করি কীভাবে দেওয়া যায় এই ছেলে মেয়েদেরকে। আগামী দিন তাদেরকে যদি আরও ভালো সুবিধা দেওয়া যায়, স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আগে ছিল না স্মার্ট ক্লাস, এখন সমস্ত একলব্য স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস, তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা, ভালো জল খাওয়া, আরও এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা। তার জন্য আজকে জনজাতিরা আগে কোনোদিন আমরা ভাবতাম না এই একলব্য স্কুল আমরা পাবো। 35 বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে, আগের সরকার কোনোদিন তারা চায় নাই যে জনজাতিদের জন্য চিন্তা করে না। তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছে। আজকে আমাদের জনজাতিরা যখন 35 বছর আগে যদি তারা চিন্তা করতো, আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, গড়ে গড়ে টিসিএস অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার থাকতো। তার জন্য আজকে আমাদের সরকার মোদিজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনোদিন এগিয়ে না যায়, দেশ কোনো এগিয়ে যাবে না। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও এই চিন্তা করছে জনজাতিদের জন্য। কোনোদিন কোনো সরকার চিন্তা করে না জনজাতিদের জন্য। আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যের সমস্ত আমার জনজাতির যারা গার্জেন আছে, সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায়, যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল। মুখ্যমন্ত্রীর যে স্লোগান নেশা মুক্ত ত্রিপুরা করা, আমরা সবাই মিলে একসঙ্গে মিলে নেশা মুক্ত আমরা ত্রিপুরা করব। আমরা প্রতিজ্ঞা করব এই নেশা মুক্ত আমরা ত্রিপুরা করা। কারণ নেশা এমন জিনিস, নিজেও শেষ, দেশের ভবিষ্যৎ শেষ, আর নিজের সংসারও শেষ। অনেক গার্জেন ছেলে মেয়েদের উপরে একটা ভবিষ্যৎ চিন্তা করে। যদি কোনো ছেলে মেয়ের যদি আমাদের এই ছেলে মেয়ের সুন্দর জীবন, সুন্দর সংসার যদি ছেড়ে যায়, আমাদের অনেক লোকসান হয়। তার জন্য সমস্ত যারা নজওয়ান ছেলে মেয়ের কাছে আমি অনুরোধ করব যে নেশা যেমন আমরা না করা হয়, নেশা থেকে দূরে থাকা হয়, তবে আমাদের এই ত্রিপুরাকে এগিয়ে নেওয়া যাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো, আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো। আমাদের জনজাতির উদ্যোগে আরো অনেক কিছু পরিকল্পনা করেছি আমরা। আমাদের এই একলব্য স্কুলকে কিভাবে আরো শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া যায়। এখন দেখছি আগে যে একলব্য স্কুলগুলির মধ্যে মানুষ পড়াশোনা করাতো না, আজকে এখন কম্পিটিশন, একলব্য স্কুলে ছাত্ররা ভর্তি পাওয়ার জন্য অনেক লাইন ধরছে। তাই আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়। দীপাবলি আজকে এখানে এই আমাদের টাউন হলে 6তম আজকে স্টেট লেভেল আমাদের কালচার নিয়ে প্রোগ্রাম হচ্ছে। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে আছে মেম্বার সেক্রেটারি ম্যাডাম এবং সব মিডিয়াদেরকে। আমার সব স্কুলের স্টুডেন্ট আছে এখানে। আজকে আমাদের যে সরকার, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির যে নেতৃত্বের যে সরকার, আমাদের সরকার সবসময় চেয়েছে যে আমাদের জনজাতিদের এই যে সংস্কৃতিটা ধরে রাখার জন্য হারিয়ে যাওয়ার যে জিনিসগুলি, এটা আরেকবার পুনরায় আমরা এগুলিকে আরেকবার উঠিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে এবং সমস্ত জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই কালচারের মাধ্যমে আমাদের এই জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য। এবং আমাদের সরকার আমাদের সবসময় এবং সচেতন যে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার যেভাবে আমাদের জনজাতিদের জন্য হোস্টেল কোন, স্কুল কোন, কলেজ কোন, ইউনিভার্সিটি কোন, যেভাবে আমাদের জন্য এই মোদিজির নেতৃত্বে আমাদের যেভাবে দিচ্ছে আমাদের জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য মোদিজিকেও ধন্যবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। এই জনজাতিদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে সুবিধা দিচ্ছেন, তার জন্যই আজকে
আমাদের জনজাতিরা অনেক এগিয়ে যাচ্ছে, আগামী দিন আরও এগিয়ে যাবে। से एकलव्य परिवार इसी तरह सांस्कृतिक, साहित्यिक एवं कला उत्सव और भी फले और फूले। विद्यार्थियों के प्रति हम सभी की यही कोशिश रही है कि उन्हें सिर्फ किताबी शिक्षा नहीं अपितु। नमस्कार, खुनुम खाजो तनु अत्यंत हर्ष का विषय है कि Now, I would like to request Shri Vikas Dev Verma, Honorable Minister Tribal Welfare, Handloom, Handicrafts and Sericulture and Statistics Department, क्या कहते हैं नोडल ऑफिसर भी रही हैं, उनके स्वागत हेतु मैं आपको अनुरोध करती हूँ। और अंत में हमारे बीच उपस्थित तापस रंजन भौमिक सर, एग्जीक्यूटिव इंजीनियर। भारतीय समुदाय की विभिन्न संस्कृतियों से जुड़ने और उन्हें पहचानने का सो अवसर हमें एकलव्य आदर्श সব মেয়েদেরকে শুভ সকাল আর দিওয়ালির সবাইকে শুভেচ্ছা রইল। नमस्कार, रही है कि उन्हें सिर्फ किताबी शिक्षा नहीं अपितु हम उनके जीवन में सांस्कृतिक उसी उल्लास और उमंग के साथ राज्य स्तरीय छठा EMRS सांस्कृतिक और साहित्य अनुरोध करती हूँ। और अंत में हमारे बीच उपस्थित तापस रंजन भौमिक सर, एग्जीक्यूटिव इंजीनियर, ट्राइबल वेलफेयर डिपार्टमेंट का भी स्वागत। उमंग के साथ राज्य स्तरीय छठा EMRS सांस्कृतिक और साहित्य 2250 और 395 कर्मचारियों के पहला एकलव्य स्कूल कुमुलुंग में स्थापित हुई, जहां उस समय 70 विद्यार्थियों की संस्कृति होती है। और हम त्रिपुरा वासियों के लिए अत्यंत हम सौभाग्यशाली हैं कि हमारे प्रदेश में आगे बढ़ते हुए मैं हमारे बीच उपस्थित देवी मैडम, जो कि हमारी फॉर्मर सांस्कृतिक विभिन्नताओं का भंडार है, उन्हीं जनजातीय समुदाय की विभिन्न संस्कृतियों से जुड़ने और उन्हें पहचानने का सो अवसर हम भावों को उजागर करने का प्रयास करते हैं, जो कहीं न कहीं अनकहीं और अनछुई है। इस क्रम में की शुरुआत हुई, परंतु आज 23 वर्षों में 23 इयर्स के बाद हमारा यह परिवार तथा ऐसे सशक्त व्यक्तित्व का हम निर्माण कर सके, यही हमारे प्रयास रहा है। इसमें आप सभी को EMRS परिवार का संक्षिप्त परिचय देना चाहूंगी। इस क्रम में आगे बढ़ते हुए मैं हमारे और समृद्धि 2025 का शुभारंभ करने जा रहे हैं। इस कार्यक्रम में उपस्थित मंत्री महोदय का तिलक कर, ऋषा सुशोभित कर उन्हें पुष्पगुच्छ। Principals of all the EMRSs in Tripura, teachers, students and all our distinguished guests, I extend my warm and heartfelt परिवार पुनः इस सभागार में एकत्रित हुए हैं। विधिवत है कि पिछले 5 वर्षों से उठाते आए हैं। किसी भी समुदाय की पहचान उसकी संस्कृति होती है और हम 395 कर्मचारियों के साथ फल फूल रहा है। welcome our guests with a big round of applause. हमारे बीच उपस्थित इस कार्यक्रम की शोभा बढ़ाने मेहमान जो हमारे बीच उपस्थित हैं, उन लोगों का स्वागत तिलक, ऋषा of EMRSs to lighten the candle. इसकी शुरुआत हुई, परंतु आज 23 वर्षों में 23 इयर्स के बाद हमारे में पहला एकलव्य स्कूल कुमुलुंग में स्थापित हुई, जहां उस समय 70 Shri Vikas Dev Verma, Honorable Minister Tribal Welfare, Handloom, Handicrafts and Sericulture. কোনদিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে, আমাদের জনজাতিদের ভবিষ্যৎ, আগামী দিন এই ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ আমাদের হবে। কারণ অত্যন্ত ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুল এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরও যাবে, খেলাধুলা, কালচার সব দিক দিয়ে। তাই আগামী দিন আমাদের
আপনার অভিযোগটাকে কতটুকু শাস্তি গিয়ে দেখেন নাকি যেমন আমরা এদিকে সামনে দোকানে কিছু সারা গেছে এটা আমরা ফুটপাতে রিকভার করি আপনি এতটা করছে মানে রাস্তাটা ছোটো বানাইনি আপনি একটা জায়গা ছোটো বানাইনি এটা মেনটেন করো আমরা বিশ্বাস সামনে একটা বিষয় আছে যেটা আগরতলা পৌর নিগম থেকে আগে এটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই এলাকার মানুষের বিদ্যুৎ অভিযোগ আছে এবং বিশেষ করে আসন কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন। আমাদের ওয়ার্ডের কর্পোরেটর সমাজি এবং আমাদের সুকুমার সরকার তারা অনেক সময় বলেছেন যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকে পর্যটন আমাদের ইস্টার্ন কমিশনার সাহেবও আছেন, আমাদের আধিকারিকরা আছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি। তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে, এটা প্রয়োজনীয়তা নেই। আর এটা ধর্মীয় প্রতিষ্ঠান এই ধরনের টয়লেট করাটা তখন যারা করেছিলেন হয়ে করেছে আমার এটা ভালো হয়নি, আমার মনে হয় যে এটা সিদ্ধান্ত সঠিক ছিল না। সেই কারণে আমরা এটা এই জায়গা থেকে সরিয়ে দেবো, যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা এটা কর্পোরা থেকে বসি এবং এই সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা সৃষ্টি করে আমরা পরবর্তী সময় টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেবো। আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড, কর্তৃপক্ষ, নগরায়ণ দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে। সারা ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকার তরফ থেকে। আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আসামের আপনার রোডের এই রাস্তায় সদর ক্লাবের সঙ্গে। এখানে একটা জায়গাটা কিছুটা ডিসপুট আছে, আমার সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছে, অভিভাবক আছে, ওনাদের আরও অন্যান্য কর্মকর্তারা ক্লাবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো, মেনলি যাতে নিকাশি ব্যবস্থা আগরতলা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল, আমরা যে পৌর নিগমও যে জল যোজনা থেকে শহরবাসীকে মুক্তি করবো সেই কাজে আমরা হাত দিয়েছি। সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে। সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব, বিশেষ সকল সঙ্গে একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব এই রাজ্যে শহরে, তারাও আমাদের উন্নয়নের কাজে এগিয়ে আসবেন বলেছেন এবং সাহায্য করেন। এই এলাকার লোকজনও সহযোগিতা ব্যক্তিদের সাময়িক হয়তো কষ্ট হবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে জলের এই বৃষ্টি জলের জমা জলটা থেকে ডিলেট করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা আছে। এদিকে রাস্তা পূর্ত দপ্তরেও ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন, আধিকারিকরা আছেন, তারাও কাজ করছেন, সবাই সহযোগিতা আমরা করছি। হয়ে যাবো ফাইনাল হয়ে গেল আমি না 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 ওটা জিনিসটা নিলে নিতে পারে এই অ্যালাইনমেন্টটা কিভাবে গেছে?
আপনার অভিযোগটা আমি কতটুকু শাস্তি গিয়ে দেখেন নাকি যেমন আমরা এদিকে সামনে দোকানে কিছু সারা গেছে এটা আমরা ফুটপাতে রিকভার করি আপনি এতটা করছে মানে রাস্তাটা ছোটো বানাইনি আপনি একটা জায়গা ছোটো বানাইনি আমরা বিশ্বাস নেই সামনে একটা বিষয় আছে যেটা আগরতলা পৌর নিগম থেকে আগে একটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই এলাকার মানুষের বিদ্যুৎ অভিযোগ আছে এবং বিশেষ করে আসন কর্তৃপক্ষ আমাকে অনেকবারই বলেছেন, আমাদের ওয়ার্ডের কর্পোরেটর সীমাদি এবং আমাদের সুকুমার স্যার কাছেও তারা অনেক সময় বলেছেন যে তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা আজকে পর্যটন আমাদের এশিয়ান কমিশনার সাহেবও আছেন, আমাদের আধিকারিকরা আছেন, পূর্ত দপ্তরের আধিকারিকরা এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি। তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালকের মধ্যে এটাকে সরিয়ে দেওয়া হবে, এটা প্রয়োজনীয়তা নেই। আর এটা ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের টয়লেট করা তখন যারা করেছিলেন কি হয়ে করেছিল আমার এটা ভালো হয়নি, আমার মনে হয় যে এটা সঠিক ছিল না। এই কারণে আমরা এটা জায়গা থেকে সরিয়ে দেবো, কিন্তু প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা। এটা গোপরা থেকে 25 এবং 23 সঙ্গে যুক্ত কথা বলে একটা জায়গা সৃষ্টি করে আমরা পরবর্তী টয়লেট যদি প্রয়োজন হয় আমরা করে নেব। আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড, কর্তৃপক্ষ, নগরাধ্যক্ষ এবং আগরতলা পৌর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয়েছে। সারা ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হচ্ছে। সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আসামার আপনার রোডের এই রাস্তায় সদর ক্লাবের সঙ্গে। এখানে একটা জায়গাটা কিছুটা ডিসপুট আছে এবং সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছেন, অধিবাবু আছেন, ওনাদের আরও অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে, তাদের সঙ্গে আমরা কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো, মেনলি যাতে নিকাশি ব্যবস্থা আগরতলা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল, আমরা যে পৌর নিগমও যে জল যোজনা থেকে শহরকার থেকে মুক্তি করবো, সেই কাজে আমরা হাত দিয়েছি। সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে। সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব, বিশেষ সদর সংখ্যা একটা প্রতিশ্রুতিপূর্ণ ক্লাব এই রাজ্যের শহরে, তারাও আমাদের উন্নয়নের কাজে এগিয়ে আসবেন বলেছেন এবং সাহায্য করেন। এই এলাকার লোকজন সহযোগিতা ব্যক্তিদের সাময়িক হয়তো কষ্ট হবে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে জলের এই বৃষ্টি জলের জমা জলটা থেকে বিলোপ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে রাস্তা পূর্ত দপ্তরেও ইঞ্জিনিয়ার আমার সঙ্গে আছেন, আধিকারিকরা আছেন, তারাও কাজ করছেন, সবাই সহযোগিতা আমরা করছি। হয়ে যাবো ফাইনাল হয়ে গেল আমি না 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 কটা জিনিসটা নিলে নিতে পারে কিভাবে গেছে আপনার অভিযোগটা আমি কতটুকু শাস্তি গিয়ে দেখেন নাকি যেমন আমরা এদিকে সামনে দোকানে কিছু সারা গেছে এটা আমরা ফুটপাতে রিকভার করি আপনি এতটা করছে মানে রাস্তাটা ছোটো বানাইনি
আপনি একটা জায়গা ছোটো বানাই আমরা বিশ্বাস নেই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, নবাগত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কাঠবাদাম দেখনা তো দেশে ও করতেছে আজকে কদমতলা কর্তৃ বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে ৩৫ জন সদস্য, সক্রিয় সিপিএম এর সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দিদির নাম লিখবেন। কদমতলায় আলম জাহাঙ্গীরের দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে। এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকব। আজকে ৩৫ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, নবাগত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কাঠবাদাম দেখনা তো দেশে ও করতেছে আজকে কদমতলা কর্তৃ বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে ৩৫ জন সদস্য, সক্রিয় সিপিএম এর সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দিদির নাম লিখবেন। কদমতলায় আলম জাহাঙ্গীরের
দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে। এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকব। আজকে ৩৫ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবাগতদের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে কদমতলা কর্তৃক বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে ৩৫ জন সদস্য সক্রিয় সিপিএম এর সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দিদির নাম লিখবেন। কদমতলায় আলম জাহাঙ্গীরের দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে। এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকব। আজকে ৩৫ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবাগতদের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আজকে কদমতলাকুর্তি বিধানসভা এবং দক্ষিণ জেলা সোনাচুরি থেকে আজকে আমাদের সিপিএম ছেড়ে আমাদের দলে আজকে ৩৫ জন সদস্য, সক্রিয় সিপিএম এর সদস্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দিদির নাম লিখবেন। কদমতলায় আলম জাহাঙ্গীরের দিদির নেতৃত্বে আজকে কদমতলা থেকে যারা যোগদান করেছে তারা আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে কাজ করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করেছে। এবং তাজউদ্দিন উনি কদমতলা এবং দক্ষিণের যারা এসেছেন ওনার নেতৃত্বে আজকে সক্রিয় সদস্যরা সিপিএম আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজকে আমরা নবাগতদের তৃণমূল কংগ্রেসের পরিবারে আজকে আমরা স্বাগত জানাই এবং আগামী দিন এই রাজ্যে যে স্বৈরাচারী শাসন চলছে তার বিরুদ্ধে আমরা এই সমস্ত নেতৃত্বদের নিয়ে আমরা আগামী দিন মানুষের সাথে, এই রাজ্যের জনগণের সাথে আমরা আগামী দিন লড়াইয়ে থাকব। আজকে ৩৫ জন সক্রিয় সদস্য তারা আজকে যারা সিপিএম পার্টির সাথে জড়িত তারা আজকে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নবাগতদের জানাই তৃণমূল কংগ্রেসের স্বাগতম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। উপরে দেন। এই নববাবু পিছনে বসুন কেন? করেন। ঠিক আছে করেন। দেখো কিরে তো কিরে ভালো দেন না, শুরু দিয়ে দেন। এই যান ভালোই দেন। উপরে দেন। এই নববাবু পিছনে বসুন কেন? করেন। ঠিক আছে করেন। দেখো কিরে তো কিরে ভালো দেন না, শুরু দিয়ে দেন। এই যান ভালোই দেন। উপরে দেন। এই নববাবু পিছনে বসুন কেন? করেন। ঠিক আছে করেন। দেখো কিরে তো কিরে ভালো দেন না, শুরু দিয়ে দেন। এই যান ভালোই দেন। উপরে দেন। এই নববাবু পিছনে বসুন কেন? করেন। ঠিক আছে করেন।
ভালো দেন দিয়ে দেন ভালোই দেন উপরে দেন এই নববাবু ভিতরে বসুন কেন ঠিক আছে করেন বলবেন আজকে নমস্কার প্রথমে সবাইকে আমি ডিএসপি ট্রাফিক আগরতলা আজকে 17ই অক্টোবর আইএলএস হসপিটালের উদ্যোগে একটা ভালো উদ্যোগ নিয়েছেন ওরা ঘরে ফেরার অঙ্গীকার একটা ভালো একটা জিনিস নিয়ে তারা আজকে আগরতলা শহরে নেমেছেন যাতে সবাই হেলমেট পরে এবং নিজেকে রক্ষা করে এবং এটার মূল উদ্দেশ্য হলো আমাদের ট্রাফিকেরও মূল উদ্দেশ্য হলো সেফ ড্রাইভ সেফ রাইড অ্যান্ড সেফ লাইফ আমাদের মেন স্লোগান এটাই তার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি যাতে সবাই হেলমেট পরে এবং দুর্ঘটনার থেকে তারা বাঁচে থ্যাংক ইউ যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি ঘরে ফেরার অঙ্গীকার এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন বাড়িতে আপনার আত্মীয়রা আছে আপনার কাছের লোকেরা আছে ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন সবল রাখুন এটা বলার জন্যই আজকে আইএলএস এর তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম কত জনকে দেওয়া হচ্ছে আজকে কত হেলমেট দেওয়া হচ্ছে আজকে আমরা এখানে যারাই আসছেন ওর জন্য 100-এর মতো হেলমেট রেখেছি আমার নাম মনোজ কুমার দেবনাথ আমি হেড বিজনেস ডেভেলপমেন্ট আইএলএস হসপিটাল থেকে তোমায় দেখানো গেল না তুমি দিলে না এই সেট দেবেন একটু জানেন পড়া দেন ম্যাডাম
মোবাইল টিপ দাও লাগে রেডি করলে কতটি দাম দেখি কত বাচ্চা করে বলবেন আজকে নমস্কার। প্রথমে সবাইকে, আমি ডিএসপি ট্রাফিক আগরতলা। আজকে 17ই অক্টোবর আইএলএস হসপিটালের উদ্যোগে একটা ভালো উদ্যোগ নিয়েছেন ওরা। ঘরে ফেরার অঙ্গীকার একটা ভালো একটা জিনিস নিয়ে তারা আজকে আগরতলা শহরে নেমেছেন, যাতে সবাই হেলমেট পরে এবং নিজেকে রক্ষা করে। এবং এটার মূল উদ্দেশ্য হলো, আমাদের ট্রাফিকেরও মূল উদ্দেশ্য হলো সেফ ড্রাইভ, সেফ রাইড অ্যান্ড সেফ লাইফ। আমাদের মেইন স্লোগান এইটাই। তার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি যাতে সবাই হেলমেট পরে এবং দুর্ঘটনার থেকে তারা বাঁচে। থ্যাংক ইউ। যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে। আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি, ঘরে ফেরার অঙ্গীকার। এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে, কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না, যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদের মৃত্যু সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে। তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন, বাড়িতে আপনার আত্মীয়রা আছে, আপনার কাছের লোকেরা আছে, ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন, ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন, সবল রাখুন। এটা বলার জন্য আজকে আইএলএস তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম। কত জনকে দেওয়া হচ্ছে আজকে হেলমেট? কত হেলমেট দেওয়া হচ্ছে আজকে? আমরা এখানে যারাই আসছেন ওর জন্য 100-এর মতো হেলমেট রেখেছি। আমার নাম মনোজ কুমার দেবনা, আমি হেড বিজনেস ডেভেলপমেন্ট আইএলএস হসপিটাল থেকে। তোমায় দেখনি গেল না, তুমি দিও না এই সেট দেবেন একটু ধরেন। পড়া দেন ম্যাডাম। মোবাইল টিপ দাও লাগে রেডি করলে কতটি দাম
কথাবার্তা করে বলবেন আজকে নমস্কার। প্রথমে সবাইকে, আমি ডিএসপি ট্রাফিক আগরতলা। আজকে 17ই অক্টোবর আইএলএস হসপিটালের উদ্যোগে একটা ভালো উদ্যোগ নিয়েছেন ওরা। ঘরে ফেরার অঙ্গীকার একটা ভালো একটা জিনিস নিয়ে তারা আজকে আগরতলা শহরে নেমেছেন, যাতে সবাই হেলমেট পরে এবং নিজেকে রক্ষা করে। এবং এটার মূল উদ্দেশ্য হলো, আমাদের ট্রাফিকেরও মূল উদ্দেশ্য হলো সেফ ড্রাইভ, সেফ রাইড অ্যান্ড সেফ লাইফ। আমাদের মেইন স্লোগান এটাই। তার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি যাতে সবাই হেলমেট পরে এবং দুর্ঘটনার থেকে তারা বাঁচে। থ্যাংক ইউ। যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে। আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি, ঘরে ফেরার অঙ্গীকার। এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে, কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না, যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে। তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন, বাড়িতে আপনার আত্মীয়রা আছে, আপনার কাছের লোকেরা আছে, ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন, ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন, সবল রাখুন। এটা বলার জন্য আজকে আইএলএস এর তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম। কত জনকে দেওয়া হচ্ছে আজকে হেলমেট? কত হেলমেট দেওয়া হচ্ছে আজকে? আমরা এখানে যারাই আসছেন ওদের জন্য 100-এর মতো হেলমেট রেখেছি। আমার নাম মনোজ কুমার দেব, না আমি হেড বিজনেস ডেভেলপমেন্ট আইএলএস হসপিটাল আগে। তোমায় দেখানো গেল না, তুমি দেখ না এই সেট দেবেন একটু ধরবেন। পড়া দেন ম্যাডাম। আমাদের অথরিটি আমাদের একটা কমান্ড করছে যে আইসি, তারপরে যে আপনার এই বলে এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আসছে কিনা প্রপারলি, এই উদ্দেশ্যে আমি এখানে আসছি বিচার করে নিউ মার্কেট এখানে আসছি। তো এখানে আর এনওসি আছে কিনা, ফায়ার এনওসি আছে কিনা, আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম। যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি নাই, অ্যাডভাইজারিও নাই, রিকমেন্ডেশনও নেই, প্লাস কোনো এনওসি মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে। হ্যাঁ, ফায়ার এনওসি নাই। ফায়ার এনওসি অনেক আগে তারা ডিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা? সেটা দেখা এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই, বাকি সব তারা দেখবে।
এখানে আসা আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি, তারপরে যে আপনার এই এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি, এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিচার করে নির্মাণ করতে পারি। তো এখানে আর এনওসি আছে কিনা, ফায়ার এনওসি আছে কিনা, আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম, যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি নাই, অ্যাডভাইজারিও নাই, রিকমেন্ডেশনও নেই, প্লাস কোনো এনওসি। মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে? হ্যাঁ, ফায়ার এনওসি নাই। ফায়ার এনওসি অনেক আগে তারা ডিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা? সেটা দেখা যাচ্ছে। এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই, বাকি সেটা তারা দেখবে। এখানে আসা আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি, তারপরে যে আপনার এই এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি, এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিচার করে নির্মাণ করতে পারি। তো এখানে আর এনওসি আছে কিনা, ফায়ার এনওসি আছে কিনা, আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম, যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি নাই, অ্যাডভাইজারিও নাই, রিকমেন্ডেশনও নেই, প্লাস কোনো এনওসি। মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে? হ্যাঁ, ফায়ার এনওসি নাই। ফায়ার এনওসি অনেক আগে তারা ডিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা? সেটা দেখা যাচ্ছে। এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই, বাকি সেটা তারা দেখবে। এখানে আসা আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি, তারপরে যে আপনার এই এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি, এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিচার করে নির্মাণ করতে পারি। তো এখানে আর এনওসি আছে কিনা, ফায়ার এনওসি আছে কিনা, আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম, যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি নাই, অ্যাডভাইজারিও নাই, রিকমেন্ডেশনও নেই, প্লাস কোনো এনওসি। মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে? হ্যাঁ, ফায়ার এনওসি নাই। ফায়ার এনওসি অনেক আগে তারা ডিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা? সেটা দেখা যাচ্ছে। এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই, বাকি সেটা তারা দেখবে। এখানে আসা আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি,
তারপরে যে আপনার এই এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিশালভাবে নিউ মার্কেট তো এখানে আর এনওসি আছে কিনা ফায়ার এনওসি আছে কিনা আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি অ্যাডভাইজারিও নাই রিকমেন্ডেশনও নেই প্লাস কোনো এনওসি মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে। হ্যাঁ ফায়ার এনওসি নাই ফায়ার এনওসি অনেক আগেই তারা বিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা সেটা দেখা হচ্ছে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই বাকি সেটা তারা দেখবে। এখানে আছে আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি তারপরে যে আপনার এই কী বলে এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিশালভাবে নিউ মার্কেট তো এখানে আর এনওসি আছে কিনা ফায়ার এনওসি আছে কিনা আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি অ্যাডভাইজারিও নাই রিকমেন্ডেশনও নেই প্লাস কোনো এনওসি মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে। হ্যাঁ ফায়ার এনওসি নাই ফায়ার এনওসি অনেক আগেই তারা বিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা সেটা দেখা হচ্ছে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই বাকি সেটা তারা দেখবে। এখানে আছে আমাদের অথরিটি আমাদের একটা প্রমাণ করছে যে আইসি তারপরে যে আপনার এই কী বলে এলপিজি গ্যাস যে স্টোরেজ অফিসগুলিতে এনওসি আছে কিনা প্রপারলি এই উদ্দেশ্যে আমি এখানে আসি বিশালভাবে নিউ মার্কেট তো এখানে আর এনওসি আছে কিনা ফায়ার এনওসি আছে কিনা আমাদের দপ্তর থেকে নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করলাম যে তার কাছে আমাদের দপ্তর থেকে কোনো এনওসি অ্যাডভাইজারিও নাই রিকমেন্ডেশনও নেই প্লাস কোনো এনওসি মানে ফায়ার এনওসি ছাড়াই চলছে। হ্যাঁ ফায়ার এনওসি নাই ফায়ার এনওসি অনেক আগেই তারা বিসি চলছে। কিভাবে এই ফায়ার এনওসি ছাড়া এত বছর ধরে এই ব্যবসা সেটা দেখা হচ্ছে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা আমার অথরিটিকে আমি জানাবো যে তারা এনওসি নাই বাকি সেটা তারা দেখবে। যেন ওই সুব্রত সরকার নামে একজনে যেন শুয়ারের ফার্ম খুলছে যেন গন্ধে দুর্গন্ধে আমরা থাকতে পারি না অনেক এটার লেগে কোনো কিছু ইয়ে করলে ভালো হইতো। কোন জায়গায় এটা? সরকার টিলা মানে যে বাজারটার পাশে লকডাউন বাজার এই বাজার সঙ্গে খুলছে এই বাজারে লোক মানে 10-12 হাত দূর হইব। এর আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে আছে আপনার বাড়ি কি এর কাছে? আমরা বাড়িও কাছে গন্ধ যায় বাড়িতে মাছি মশা দুর্গন্ধ এলাকা থাকতে পারতেছি না। এখন আপনারা কি চাইতেছেন? এটা বদ্ধ বা তারা যে কোনো একটা ইয়ে করুক
মানে গন্ধ যাতে না হয় আমরা গন্ধমুক্ত থাকি। প্রশাসনের কেউ আইতো নি বলবো এখানে? না। আপনারা কি চান তারা আইতো প্রশাসন? আয়োগ আয় তারা দেখা যাক, তারাও দেখা গেল আমরা ভালো হইব। এখানে আমরা এখানে লকডাউন বাজারের এখানে সুব্রত সরকার এখানে তারা এখানে একটা ফার্ম খুলছে। ফার্মটা যেটা আমরা একদম অসুবিধা হইতেছে এখানে শুকরের ফার্ম। এইখানে প্রত্যেক বাজার ব্যবসায়ী প্লাস কাস্টমার প্রত্যেকেরই অসুবিধা হইতেছে, যেই দুর্গন্ধ মশা মাছি বা এইসবের উপদ্রব আছে। তারপরে এখানে হচ্ছে জনবহুল এলাকা, তাই নিয়ে করছে, তাতে আমরা কোনো অসুবিধা নেই। রোজগার করবো, ঘরে ঘরে রোজগার করছে নরেন্দ্র মোদীজি, ঘরে ঘরে রোজগার করুক, কিন্তু তাই এইভাবে পরিকল্পনা ছাড়া এইভাবে ওপেন একটা করা হয়েছে না। তাই না হয়তো ট্যাঙ্কি দিয়া অনেকে বাড়ি করে যেমন স্যানিটারি ল্যাট্রিন করে ওইখানে ওই রকম সিস্টেম করে গ্যাস পাইপ উপরে দিলে, উপরে দেওয়ার পরে যাতে আমরা কথা হয়েছে আমরা জনসাধারণের যাতে অসুবিধা না, বিজ্ঞানসম্মতভাবে করো। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা যেভাবে ফর্মুলা দেয় ওইভাবে করলে প্রত্যেকেরই উপকার, তাই রুজি রোজগার হইলো, সবারই একটা কাজে লাগলো। কিন্তু এইভাবে দুর্গন্ধ আমরা অতিষ্ঠ আছি, অতি সত্বর যাতে প্রশাসন এটার দিকে একটু নজরদারি করে, প্রশাসনের কাছে করজোরে অনুরোধ যাতে এটার দিকে একটু লক্ষ্য করে। এটা কোন জায়গায়? এটা বিশালগড় লকডাউন বাজার, মধ্যলক্ষ্মী বিলের আর কি লকডাউন বাজার। ঘটনা এদিকে সুব্রত সরকার একটা শুয়োরের ফার্ম করছে, এদিকে এটার ময়লার গন্ধে দোকানে মানুষ থাকতে পারে না, আশেপাশে মানুষ গন্ধে থাকতে পারে না, দোকানে কাস্টমার আইয়া বয় না। এই পোকামাকড় মশা মাছি এইসবের উপদ্রব, দুর্গন্ধটা বেশি, বিকালবেলা হইলে অতিরিক্ত গন্ধ হয়। কোনখানে খুলছে এই ফার্মটা? লকডাউন বাজারের পাশে। কি আর ফার্ম এটা? শুয়োরের ফার্ম। এই ফার্মের চারিদিকে কি মানুষের বাড়ি ঘর আছে? আছে, একটু সামান্য একটু দূরে আর কি। আপনারা দোকান এটার সঙ্গে? অসুবিধা নেই আপনারা? অসুবিধা হয়, কাস্টমার আইয়া পড়ে না, গন্ধে কয় এদিকে গন্ধে বন যায় না, এটা অসুবিধা। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি প্রশাসন থেকে এটা কিভাবে এটা ইয়া করবো, তাই এই গন্ধ টন্ধ জানি না এইভাবে তাই করুক। এটা আমরা ফার্ম করণের লিখে না করি না, জানি দুর্গন্ধ জানি না বাইরে। কেন ওই সুব্রত সরকার নামে একজনে শুয়োরের ফার্ম খুলছে, কেন গন্ধে দুর্গন্ধে আমরা থাকতে পারি না। মানে এটার লেগে কোনো কিছু ইয়ে করলে ভালো হইতো। কোন জায়গায় এটা? সরকার টিলা, মানে যে বাজারটার পাশে লকডাউন বাজার। এই বাজার সঙ্গে খুলছে? এই বাজারে লোক মানে 10-12 হাত দূর হইব। এর আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে? আছে। আপনার বাড়িও কি এর কাছে? আমরা বাড়িও কাছে, গন্ধ যায় বাড়িতে, মাছি মশা দুর্গন্ধ, এলাকা থাকতে পারতেছি না। এখন আপনারা কি চাইতেছেন? এটা বদ্ধ বা তারা যে কোনো একটা ইয়ে করুক, মানে গন্ধ যাতে না হয় আমরা গন্ধমুক্ত থাকি। প্রশাসনের কেউ আইতো নি বলবো এখানে? না। আপনারা কি চান তারা আইতো প্রশাসন? আয়োগ আয় তারা দেখা যাক, তারাও দেখা গেল আমরা ভালো হইব। এখানে আমরা এখানে লকডাউন বাজারের এখানে সুব্রত সরকার এখানে তারা এখানে একটা ফার্ম খুলছে। ফার্মটা যেটা আমরা একদম অসুবিধা হইতেছে এখানে শুকরের ফার্ম। এইখানে প্রত্যেক বাজার ব্যবসায়ী প্লাস কাস্টমার প্রত্যেকেরই অসুবিধা হইতেছে, যেই দুর্গন্ধ মশা মাছি বা এইসবের উপদ্রব আছে। তারপরে এখানে হচ্ছে জনবহুল এলাকা, তাই নিয়ে করছে, তাতে আমরা কোনো অসুবিধা নেই। রোজগার করবো, ঘরে ঘরে রোজগার করছে নরেন্দ্র মোদীজি, ঘরে ঘরে রোজগার করুক, কিন্তু তাই এইভাবে পরিকল্পনা ছাড়া এইভাবে ওপেন একটা করা হয়েছে না। তাই না হয়তো ট্যাঙ্কি দিয়া অনেকে বাড়ি করে যেমন স্যানিটারি ল্যাট্রিন করে ওইখানে ওই রকম সিস্টেম করে গ্যাস পাইপ উপরে দিলে
উপরে দেওয়ার পরে যাতে আমরা কথা হয়েছে আমরা জনসাধারণের যাতে অসুবিধা না হয় বিজ্ঞানসম্মতভাবে করো। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা যেভাবে ফর্মুলা দেয় ওইভাবে করলে প্রত্যেকেরই উপকার, তাইনেরও রুজি রোজগার হইলো, সবারই একটা কাজে লাগলো। কিন্তু এইভাবে দুর্গন্ধ আমরা অতিষ্ঠ আছি, অতি সত্বর যাতে প্রশাসন এটার দিকে একটু নজরদারি করে, প্রশাসনের কাছে করজোরে অনুরোধ যাতে এটার দিকে একটু লক্ষ্য করে। এটা কোন জায়গায়? এটা বিশালগড় লকডাউন বাজার, মধ্যলক্ষ্মী আর কি লকডাউন বাজার। ঘটনা এদিকে সুব্রত সরকার একটা শুয়োরের ফার্ম করছে, এদিকে এটার ময়লার গন্ধে এখানে মানুষ থাকতে পারে না, আশেপাশে মানুষ গন্ধে থাকতে পারে না, ওখানে কাস্টমার আইয়া বয় না। এই পোকামাকড়, মশা মাছি এইসবের উপদ্রব, দুর্গন্ধটা বেশি, বিকালবেলা হইলে অতিরিক্ত গন্ধ হয়। কোনখানে খুলছে এই ফার্মটা? লকডাউন বাজারের পাশে কি আর ফার্ম এটা? শুয়োরের ফার্ম এই ফার্মের সাইডে কি মানুষের বাড়ি ঘর আছে? আছে, একটু সামান্য একটু দূরে আর কি। আপনার দোকান এটার সঙ্গে নাকি? হ্যাঁ, অসুবিধা নেই আপনারা? অসুবিধা হয়, কাস্টমার আইয়া বয় না, গন্ধে কয় এদিকে গন্ধে বন যায় না, এটা তো অসুবিধা। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি প্রশাসন থেকে এটা কিভাবে এটা ইয়া করবো, তাই এই গন্ধ টন্ধ জানি না এইভাবে তাই করুক। এটা আমরা ফার্ম করণের লিখে না করি না, জানি দুর্গন্ধ জানি না বাইরে। যেন ওই সুব্রত সরকার নামে একজনে যেন শুয়োরের ফার্ম খুলছে, যেন গন্ধে দুর্গন্ধে আমরা থাকতে পারি না। মানে এটার লেগে কোনো কিছু ইয়ে করলে ভালো হইতো। কোন জায়গায় এটা? সরকার টিলা মানে যে বাজারটার পাশে লকডাউন বাজার। এই বাজার সঙ্গে খুলছে? এই বাজারের লোক মানে 10-12 হাত দূর হইব। এর আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে নাকি? আছে। আপনার বাড়ি কি এর কাছে? আমরা বাড়িও কাছে, গন্ধ যায় বাড়িতে, মাছি মশা দুর্গন্ধ, এলাকা থাকতে পারতেছি না। এখন আপনারা কি চাইতেছেন? এটা বদ্ধ বা তারা যে কোনো একটা ইয়ে করুক, মানে গন্ধ যাতে না আয়, আমরা গন্ধ মুক্ত থাকি। প্রশাসনের কেউ আইতো নি কোনো সময় এখানে? না। আপনারা কি চান তারা আইতো? প্রশাসন আয়োগ আয়, তারা দেখা যাক, তারাও দেখা গেল আমরা ভালো হইব। এইখানে আমরা এখানে লকডাউন বাজারের এখানে সুব্রত সরকার তারা এখানে একটা ফার্ম খুলছে। ফার্মটা যেটা আমরা একদম অসুবিধা হইতেছে এখানে। শুকরের ফার্ম। এইখানে প্রত্যেক বাজার ব্যবসায়ী প্লাস কাস্টমার প্রত্যেকেরই অসুবিধা হইতেছে, যেই দুর্গন্ধ, মশা মাছি বা এইসবের উপদ্রব আছে। তারপরে এখানে হচ্ছে জনবহুল এলাকা, তাই নিয়ে করছে, তাতে আমরা কোনো অসুবিধা নেই। রোজগার করবো, ঘরে ঘরে রোজগার করছে নরেন্দ্র মোদীজি, ঘরে ঘরে রোজগার করুক। কিন্তু তাই এইভাবে পরিকল্পনা ছাড়া এইভাবে ওপেন একটা করা হয়েছে না। তাই না হয়তো ট্যাঙ্কি দিয়া অনেকে বাড়ি করে, যেমন স্যানিটারি ল্যাট্রিন করে, ওইখানে ওই রকম সিস্টেম করে গ্যাস পাইপ উপরে দিলে, উপরে দেওয়ার পরে যাতে আমরা কথা হয়েছে আমরা জনসাধারণের যাতে অসুবিধা না হয় বিজ্ঞানসম্মতভাবে করো। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা যেভাবে ফর্মুলা দেয় ওইভাবে করলে প্রত্যেকেরই উপকার, তাইনেরও রুজি রোজগার হইলো, সবারই একটা কাজে লাগলো। কিন্তু এইভাবে দুর্গন্ধ আমরা অতিষ্ঠ আছি, অতি সত্বর যাতে প্রশাসন এটার দিকে একটু নজরদারি করে, প্রশাসনের কাছে করজোরে অনুরোধ যাতে এটার দিকে একটু লক্ষ্য করে। এটা কোন জায়গায়? এটা বিশালগড় লকডাউন বাজার, মধ্যলক্ষ্মী আর কি লকডাউন বাজার। ঘটনা এদিকে সুব্রত সরকার একটা শুয়োরের ফার্ম করছে, এদিকে
ময়লার গন্ধে দোকানে মানুষ থাকতে পারে না, আশেপাশে মানুষ গন্ধে থাকতে পারে না, দোকানে কাস্টমার আইয়া পড়ে না। এই পোকামাকড়, মশা মাছি এইসবের উপদ্রব, দুর্গন্ধটা বেশি। বিকালবেলা হইলে অতিরিক্ত গন্ধ হয়। কোনখানে খুলছে এই ফার্মটা? লকডাউন বাজারের পাশে, কি আর ফার্ম এটা? শহরের পাশে এই ফার্মের সাইডে কি মানুষের বাড়ি ঘর আছে? আছে, একটু সামান্য একটু দূরে আর কি। আপনার দোকান এটার সঙ্গে হ্যাঁ, অসুবিধা নেই আপনারা? অসুবিধা হয়, কাস্টমার আইয়া পড়ে না, গন্ধে কয় এদিকে গন্ধে বহন যায় না, এটা তো অসুবিধা। আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি প্রশাসন থেকে এটা কিভাবে এটা ইয়ে করবো, তাই নিয়ে এই গন্ধ টন্ধ জানি না এইভাবে তাই নিয়ে করুক। এটা আমরা ফার্ম করণের লিখে না করি না, জানি দুর্গন্ধ জানি না বাইরে। যেন ওই সুব্রত সরকার নামে একজনে যেন শুয়োরের ফার্ম খুলছে, যেন গন্ধে দুর্গন্ধে আমরা থাকতে পারি না। মানে এটার লেগে কোনো কিছু ইয়ে করলে ভালো হইতো। কোন জায়গায় এটা? সরকার টিলা, মানে যে বাজারটার পাশে লকডাউন বাজার। এই বাজার সঙ্গে খুলছে? এই বাজারের লোক মানে 10-12 হাত দূর হইব। এর আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে? আছে। আপনার বাড়ি কি এর কাছে? আমরা বাড়িও কাছে, গন্ধ যায় বাড়িতে, মাছি মশা দুর্গন্ধ, এলাকা থাকতে পারতেছি না। এখন আপনারা কি চাইতেছেন? এটা বদ্ধ বা তারা যে কোনো একটা ইয়ে করুক, মানে গন্ধ যাতে না আয়, আমরা গন্ধ মুক্ত থাকি। প্রশাসনের কেউ আইতো নি কোনো সময় এখানে? না। আপনারা কি চান তারা আইতো? প্রশাসন আয়োগ আয়, তারা দেখা যাক, তারাও দেখা গেল আমরা ভালো হইব। এখানে আমরা এখানে লকডাউন বাজারের এখানে সুব্রত সরকার তারা এখানে একটা ফার্ম খুলছে। ফার্মটা যেটা আমরা একদম অসুবিধা হইতেছে এখানে। শুকরের ফার্ম। এইখানে প্রত্যেক বাজার ব্যবসায়ী প্লাস কাস্টমার প্রত্যেকেরই অসুবিধা হইতেছে। যেই দুর্গন্ধ, মশা মাছি বা এইসবের উপদ্রব আছে। তারপরে এখানে হচ্ছে জনবহুল এলাকা, তাই নিয়ে করছে, তাতে আমরা কোনো অসুবিধা নেই। রোজগার করবো, ঘরে ঘরে রোজগার করছে নরেন্দ্র মোদীজি, ঘরে ঘরে রোজগার করুক, কিন্তু তাই এইভাবে পরিকল্পনা ছাড়া এইভাবে ওপেন একটা করা হয়েছে না। তাই না হয়তো ট্যাঙ্কি দিয়া অনেকে বাড়ি করে, যেমন স্যানিটারি ল্যাট্রিন করে ওইখানে ওই রকম সিস্টেম করে গ্যাস পাইপ উপরে দিলে, উপরে দেওয়ার পরে যাতে আমরা কথা হয়েছে আমরা জনসাধারণের যাতে অসুবিধা না, বিজ্ঞানসম্মতভাবে করুক। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা যেভাবে ফর্মুলা দেয় ওইভাবে করলে প্রত্যেকেরই উপকার, তাইনেরও রুজি রোজগার হইলো, সবারই একটা কাজে লাগলো। কিন্তু এইভাবে দুর্গন্ধ আমরা অতিষ্ঠ আছি, অতি সত্তর যাতে প্রশাসন এটার দিকে একটু নজরদারি করে, প্রশাসনের কাছে করজোরে অনুরোধ যাতে এটার দিকে একটু লক্ষ্য করে। এটা কোন জায়গায়? এটা বিশালগড় লকডাউন বাজার, মধ্যলক্ষ্মী আর কি লকডাউন বাজার। কারণ এইভাবে করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করবে? না, এটা ওদের বেসিক ডিএমএলটি 3 ইয়ার্স এর বাদ। ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো। এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিকান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা
আমরা ইতিমধ্যে মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে, তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে, সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি, উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয়, তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে পরীক্ষা দিয়ে বসতে দিলেন। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করবে? বেসিক ডিএমএলটি 3 ইয়ার্স ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স। এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিকান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা আমরা মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে, তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে, সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি, উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ
এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে বাতিল করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করলো? না, এটা ওদের বেসিক ডিএমএলটি তো 3 ইয়ার্স এর বাকি। ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো। এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিকান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা আমরা মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে বাতিল করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করলো? না, এটা ওদের বেসিক ডিএমএলটি তো 3 ইয়ার্স এর বাকি। ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো। এটা বোধহয় কালকে একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিকান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা আমরা
ইতিমধ্যে মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে, তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি, উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে বাতিল করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করবে? এটা ওদের বেসিক ডিএমএলটি তো 3 ইয়ার্স ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো। এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিক্যান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা আমরা মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে, তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি, উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ
এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে বাতিল করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করবে? না, এটা ওদের বেসিক ডিএমএলটি 3 ইয়ার্স ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো। এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিক্যান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা আমরা মধ্যেই খবর পেয়েছিলাম যে শিক্ষা দপ্তর থেকে 85টি পোস্টে শিক্ষিত যুবকদের নিয়োগের ব্যবস্থা সরকার গ্রহণ করেছেন এবং 18ই মে পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে 18,000-এরও বেশি শিক্ষিত যুবক যুবতীরা এই নিয়োগে আবাস দিয়ে তারা ফর্ম জমা করেছে। কিন্তু 2018-র যে নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি অনুযায়ী যখনই এরকম টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি অ্যাডভার্টিজমেন্ট আসে তার সাথেই ওএমআর শিটে পরীক্ষা হবে এবং সিলেবাসটা ঘোষণা করে দেওয়া হয়। আমরা দেখেছিলাম 2021-এর যে বিজ্ঞপ্তি ছিল, 2024-এ যে পরীক্ষা হয়েছে সেখানেও ওএমআর শিটে পরীক্ষা না হয়ে সাদা কাগজে পরীক্ষা নিয়েছে এবং দুর্নীতির দিকে এই নিয়োগ প্রক্রিয়াটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা কালকেও ডাইরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, উনি ছিলেন না। ওনাকে তারপরে যখন ফোন করেছি উনি আজকে আমাদেরকে 2টোর সময় টাইম দিয়েছিলেন। আমরা এসছি, ওনাকে বলেছি যে পরীক্ষা যাতে ওএমআর শিটেই হয় এবং এখন পর্যন্ত 25-26 তারিখ অক্টোবরের পরীক্ষা, এখন পর্যন্ত সিলেবাসটাও দেওয়া হয়নি। আমরা বলেছি অতি সত্বর যাতে এই পরীক্ষার ডেট চেঞ্জ করে সিলেবাস এবং ওএমআর শিটে পরীক্ষা হয়, সিলেবাসের সাথে যাতে আবার নতুন করে ডেট দেওয়া হয়। কারণ এইভাবে করেই এই যে ডেট দেওয়া হচ্ছে না, এই যে সিলেবাস দেওয়া হচ্ছে না, একটা বিভ্রান্ত সৃষ্টি করে আবার এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই সরকার এবং সরকারের সাথে যুক্ত এই স্বাস্থ্য দপ্তর। আমরা স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরকে বলেছি এবং আমরা দেখেছি যে ওরা ওএমআর শিটে পরীক্ষা নেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। তৎসাথে আজকের মধ্যেই যাতে সিলেবাস ডিক্লেয়ার করে দেওয়া হয় তার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। কারণ এইভাবে বাতিল করে দিলেন, পরীক্ষা দিয়ে বসতে দিলেন না। ডিএমএলটি তো 3 ইয়ার্স এখানে ত্রিপুরাতে ছিল, ওরা কি করবে? না, এটা ওদের বেসিক ডিএমএলটি 3 ইয়ার্স ডিএমএলটি ব্যাকগ্রাউন্ড ছিল তখন 10 পাস প্লাস 3 ইয়ার্স হলো।
এটা বোধহয় কালকে বোধহয় একটা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যাতে এটা ওই সিলেবাসটাও যাতে অ্যাপ্লিক্যান্ট করেছিল কিন্তু ওকে রোল নাম্বারই আসেনি। আমাদের কাছে এরকম কমপ্লেন আছে স্যার, যারা